মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। গত ক্লাসে কিছু প্রশ্ন দিয়েছিলাম, তোমরা কি সবাই লিখেছো প্রশ্নের উত্তরগুলো? মেয়েরা আফরা গত ক্লাসে প্রশ্নের উত্তরগুলো কি লিখেছো আফরা? জি মিস। আচ্ছা তাহলে গ্রুপে দাওনি কেন? গ্রুপে শুধু 2 জনের পেয়েছি খাতা, আর কারো পাইনি। মিস আমি আজকে একটু খাতাগুলো পাঠালে কি মনে হয় যে তোমরা কাজগুলো করেছো? আমি চেক করলে মনে হয় যে কাজগুলো করলে তোমাদের খাতাটাও গুছানো হয়ে গেল, নোট হয়ে যাবে। এটা 2টা সুবিধা। এরকম সংক্ষিপ্ত প্রশ্ন যে তোমাদেরকে লিখাচ্ছি, এটার 2টি সুবিধা। একটা সুবিধা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর 30টার মধ্যে 30টা দিতে পারবে ইনশাল্লাহ, আশা করি যদি সুন্দরভাবে পড়া হয়। এটা একটা। আর 2 নম্বর হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্নটা যেটা আছে, লাইন ধরে ধরে পড়ে প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা লিখো, তাহলে কি হবে, এক জ্ঞান অনুধাবন তো লিখতেই পারবে, প্রয়োগ উচ্চতর দক্ষতা প্রশ্নের ধরন বুঝে তোমরা লিখতে পারবে। এই জন্য একটু গুরুত্ব দিয়ে ক্লাসটা করো, এবং যে কাজগুলো দিব তোমরা প্রত্যেকেই একটু করে পাঠিয়ে দিও। তোমরা তো একজন লিখো, তোমারটা তুমি লিখো পাঠাবো, আর আমি দেখো সবারটাও চেক করতে হবে। আমার কিন্তু বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু তারপরও তোমাদের যেন ভালো হয়, মূল উদ্দেশ্য হচ্ছে এটা। আর একটি কথা, তোমরা জয়েন হয়ে চ্যাট বক্সে নাম রোলটা দিয়ে দিও। এখন আর স্ক্রিনশট লাগবে না, আমি চ্যাট বক্স থেকেই তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আর হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের বহু নির্বাচনী পরীক্ষা নেব, তোমরা জয়েন হবে টাইম মতো, 1 নাম্বার কথা। 2 নম্বর কথা হচ্ছে আমাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ঠিক 10 মিনিট সময় দেওয়া হবে। আমাদের 11টা থেকে 11টা 40 পর্যন্ত ক্লাস। 11টা 50-এর মধ্যে প্রত্যেকেই উত্তরপত্র ছবি তুলে পাঠিয়ে দিবে। ওইটা গ্রুপে না, ওইটা আমার মেসেঞ্জার আইডিতে পাঠাবে। গ্রুপে হলে সবাই দেখে ফেলবে, যেহেতু এটা পরীক্ষা নেওয়া হবে এই জন্য। আর তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেব, 40 থেকে 50 নম্বর হতে পারে। তোমাদের নিজেদের সুবিধার জন্য তোমরা ক্রমিক নং 1 2 3 এভাবে খাতায় আগে যদি লিখে রাখো, তাহলে প্রশ্ন দেখে দেখে সাথে সাথে উত্তরটা লিখতে তোমাদের সুবিধা হবে। আমরা নেক্সট ক্লাসে বহু নির্বাচনী পরীক্ষার পর নতুন অধ্যায়ে যাব। তাহলে আমরা চলো ক্লাস শুরু করি। আমাদের পার্টিসিপেন্ট 15 জন, এখনো চ্যাট বক্সে আমাদের 5 জন দেখতে পাচ্ছি। তোমরা একটু নিজেরা প্লিজ নাম রোলটা দিয়ে দাও। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাস শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইলা, রোল 8। জি মি। হ্যাঁ, পড়ো। বহু নির্বাচনী প্রশ্ন। হ্যাঁ, বহু নির্বাচনী প্রশ্ন। ওকে। 1, কোন দেশটি পোশাক সহ বাংলাদেশে উৎপাদিত পণ্য সামগ্রীর সবচেয়ে বড় বিক্রেতা? বড় ক্রেতা। জি বড় ক্রেতা। হ্যাঁ, বলো তো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা সঠিক উত্তর কোনটি হবে বলো তো? কোন দেশটি পোশাক সহ বাংলাদেশে উৎপাদিত পণ্য সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা? যুক্ত
রাষ্ট্র। মিস ভুলে গেছি রাষ্ট্র না যুক্তরাষ্ট্র। ঠিক আছে, ধন্যবাদ। আমিনা পাঠান ঈশা। ঈশা বলো, রোল 5, 2 নম্বর কোশ্চেনটা বলো। ঈশা মিস আমি ঈশা বলো। মিস অ্যান্সার বলবো না কোয়েশ্চেনটা রিডিং কোশ্চেনটা করব? পড়ো আগে, পড়ো কোশ্চেনটা পড়ে তারপর অ্যান্সার করবে। বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ, কারণ এখানে 1 নাম্বার কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়, 2 নাম্বার বিনিয়োগ সহায়ক সরকারি কর্মসূচি রয়েছে, 3 নাম্বার উৎপাদিত পণ্যের গুণাগুণ অন্য দেশের চেয়ে ভালো। এখন বলো নিজের কোনটি সঠিক। 1 আর 2 হবে। 1 আর ক 2 নাম্বার? হ্যাঁ, ক নাম্বার? কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়, বিনিয়োগ সহায়ক সরকারি কর্মসূচি রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। নাইলা সুলাইমান, রোল 8 বলো। জি মিস 3 নম্বর কোশ্চেন বলো। ফলের রস একটি ক রপ্তানিযোগ্য খাদ্য, খ শিশু খাদ্য, গ দুধ জাতীয় খাদ্য, ঘ প্রক্রিয়াজাতকরণ খাদ্য। মিস অ্যান্সার বলবো? হ্যাঁ, অ্যান্সার বলো কোনটি হবে। প্রক্রিয়াজাতকরণ খাদ্য। ধন্যবাদ, ঠিক আছে। জাকিয়া আহমেদ, রোল 18 জি মিস। বলো 4 নম্বর কোশ্চেন। প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা হচ্ছে: 1 কৃষি পণ্যের সংরক্ষণের সুযোগ কম, 2 রপ্তানি চাহিদা কম, 3 পুঁজির সমস্যা। কোনটি সঠিক বলো। কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3। তুমি সঠিক উত্তরটি বলো জাকিয়া। সঠিক উত্তর কোনটি হবে। মিস আমি বলি। বলো। ম্যাম আমি বলি। মিস 1 আর 3 হবে। আচ্ছা, 1 হচ্ছে কি কৃষি সংরক্ষণের সুযোগ কম, ওয়ালাইকুম আসসালাম, আর হচ্ছে কি পুঁজির সমস্যা, 1 আর 3। ঠিক আছে, ধন্যবাদ। বলো আফরা পড়ো। ফোনে প্রবলেম, আমার বারবার হেডফোন খুলে খুলে কথা বলতে হবে। আজকে আমি পড়বো না, সরি। সমস্যা হচ্ছে? জি মিস, অনেক। আচ্ছা, ঠিক আছে। আনিকা পড়ো। রাকিব সাহেব একজন শিল্পপতি। তিনি ঢাকার তেজগাঁও এলাকায় 30 লাখ টাকা দিয়ে একটি পোশাক তৈরির কারখানা স্থাপন করেন। তার এই কারখানাটি 200 জন শ্রমিক কাজ করে। তিনি এই কারখানার লভ্যাংশ দিয়ে আরো একটি কারখানা স্থাপন করেন। তৈরি পোশাক তিনি ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করেন। 5 রাকিব সাহেবের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? ক কুটির শিল্প, খ ক্ষুদ্র শিল্প। বলো সঠিক উত্তরটা কি হবে। ক্ষুদ্র শিল্প। হ্যাঁ, সঠিক উত্তরটা হবে কি আমাদের ক্ষুদ্র শিল্প। কারণ এখানে দেখো মূলধনের পরিমাণ কি, আমরা ক্ষুদ্র শিল্প মূলধনের পরিমাণ জানি 1.5 কোটি টাকার কম মূলধন, এখানে 30 লক্ষ টাকা। 1.5 কোটি টাকা কম মূলধন দিয়ে যে শিল্প কারখানাটি স্থাপিত হবে সেটি হচ্ছে আমাদের ক্ষুদ্র শিল্প। ঠিক আছে, মনিকা বলো 6 নম্বর কোশ্চেনটা। উক্ত কাজটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলছে? গ ইস অ্যান্সার শর্টকাট বলে দেই। হ্যাঁ, শুধু অ্যান্সার বলবে, অপশন না। কর্মসংস্থান সৃষ্টি। আচ্ছা, ধন্যবাদ। কর্মসংস্থান সৃষ্টি।
সবাই একটু খেয়াল করো, আমাদের কাজ 3, 3-এর সমাধান সবাই একটু লিখে নাও। দেখো 11 নম্বর প্রশ্ন আমাদের ছিল, একজন বলেছিল ম্যাডাম প্রতিষ্ঠান না শিল্পকে সাধারণত কয় শ্রেণীতে ভাগ করা হয় নাকি শিল্প প্রতিষ্ঠান? আমি উত্তর দিয়েছি শিল্প প্রতিষ্ঠান। আমার সেদিন লিখতে ভুল হয়েছে, দুঃখিত। শিল্প প্রতিষ্ঠান হবে। শিল্প প্রতিষ্ঠানকে সাধারণত কয় শ্রেণীতে ভাগ করা হয়? যেহেতু আমাদের বই এভাবে দেওয়া আছে, আমরা এটাই লিখব। শিল্প প্রতিষ্ঠানকে সাধারণত 4 শ্রেণীতে ভাগ করা হয়, যেমন বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প। আমাদের 12 নম্বর প্রশ্ন ছিল বৈদেশিক বাণিজ্য কি? বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশে পণ্য রপ্তানি করার নামই বৈদেশিক বাণিজ্য। তোমরা সবাই লিখছো? আচ্ছা, এখানে পার্টিসিপেন্ট হচ্ছে 29 জন, কিন্তু চ্যাট বক্সে হচ্ছে 18 জনের। প্লিজ তোমরা তোমাদের নাম রোলটা দয়া করে চ্যাট বক্সে দিয়ে দাও। আমরা পরে কোশ্চেনে যাব। জি ম্যাম। আফসানা ফাতেমা, রোল 60, শুনতে পাচ্ছ? জি হ্যাঁ, পড়ো। 13 নম্বর কোশ্চেনটা পড়ো। কোন ধরনের সংগঠন আচ্ছা, তোমার নেটের সমস্যা। বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে থাকে? বিভিন্ন দেশের মধ্যে পাড়ায় আমদানি রপ্তানি অর্থাৎ বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়। আর এই বাণিজ্যিক কার্যক্রম তদারকি নিয়ন্ত্রণ বিষয়গুলো দেখার জন্য রয়েছে কতগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা ও সংগঠন। বিশ্ব বাণিজ্য সংস্থা, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা প্রভৃতি সংগঠন বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে থাকে। ঠিক আছে, ধন্যবাদ। তার মানে কি, বৈদেশিক আমাদের বলা হচ্ছে কোন ধরনের সংগঠন বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে থাকে। বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় আমদানি রপ্তানি অর্থাৎ বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়। আর এই বাণিজ্যিক কার্যক্রম তদারকি, নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য রয়েছে কতগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা ও সংগঠন। বিশ্ব বাণিজ্য সংস্থা, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা প্রভৃতি সংগঠন বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। WTO এর পূর্ণ রূপ কি? এর পূর্ণ রূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। শোনো মেয়েরা, আজকে থেকে যারা আমার ক্লাস ওয়ার্ক যারা পাঠাবে আমার কাছে, শুধুমাত্র তাদেরই অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। যারা পাঠাবে না তাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। আর অ্যাটেন্ডেন্সের উপর কিন্তু তোমাদের নাম্বার থাকবে। তো বিষয়টা গুরুত্ব দিও। ক্লাসে যা করানো হচ্ছে, এই যে আমি বাড়ির কাজে সমাধান করে দিচ্ছি, এইগুলো সবাই সুন্দর করে লিখে আমাদের যে BDS এর জন্য একটি গ্রুপ করেছি সেখানে পাঠিয়ে দেবে। পার্টিসিপেন্ট যারা আছো প্রত্যেকে আজকে এই বাড়ির কাজগুলো পাঠাবে। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন, সাফটা এর পূর্ণ রূপ কি? এর পূর্ণ রূপ হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া।
বলো। মিস যারা পাঠিয়ে দিয়েছে তাদের তো আর পাঠাতে না হবে না, না, তাই না? যারা পাঠিয়েছো তাদের রোল নাম্বার আমার ডায়েরিতে লেখা আছে, শুধুমাত্র যারা পাঠানি তারা। আর যদি তোমাদের দেখো যে উত্তর কিছুটা চেঞ্জ আছে, তাহলে তোমরা সেই উত্তরগুলো লিখে ফেলো। তোমরা নিজেরা মিস যেটা, আমরা কি গ্রুপে পাঠাবো নাকি হ্যাঁ, আপনার মেইন না আইডিতে? না, কাজ শোনো, কাজ যখন করাবো তখন গ্রুপে পাঠাবে, আর যখন পরীক্ষা নিব তখন আমার আইডিতে পাঠাবে। ওকে মিস। 17 নম্বর কোশ্চেন, বাংলাদেশ সাধারণত কোন পণ্যগুলো আমদানি করে থাকে তা উল্লেখ করো। বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যেসব পণ্য আমদানি করে সেগুলো হলো চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি। জান্নাতুল ফেরদৌস, 18 নম্বর কোশ্চেনটা পড়ো। বাংলাদেশের বাংলাদেশ সাধারণত কোন দেশ থেকে, আচ্ছা মনিকা পড়ো। বাংলাদেশ সাধারণত কোন দেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে থাকে? উত্তর, বাংলাদেশে সাধারণত যেসব দেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তার মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আচ্ছা, ধন্যবাদ। ঈশা পড়ো। মিস নাম্বার জান্নাতুল ফেরদৌস যারা তো ক্লাস 1 এর। কে? জান্নাতুল ফেরদৌস যারা হ্যাঁ, আমার কাছে মনে রোল হয়েছে, হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে, 783। আচ্ছা হ্যাঁ ঠিক বলেছ, এই জন্য আমি পরে মনিকাকে পড়তে বলেছি, কারণ আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ও জয়েন করেছে। মা তুমি ক্লাস 1 এ মা লিভ হয়ে যাও। ঠিক আছে, ঈশা পড়ো। 19 নাম্বার, জেনোম শব্দের অর্থ কি? উত্তর, জেনোম শব্দের অর্থ জন্ম রহস্য। তারপরে পড়ো। 20 নাম্বার, বাংলাদেশ সাধারণত কোন পণ্যগুলো রপ্তানি করে থাকে তা উল্লেখ করো। উত্তর, বাংলাদেশ সাধারণত যেসব পণ্যগুলো রপ্তানি করে থাকে তা হলো কাঁচা পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, ওষুধ সামগ্রী, চা, চামড়াজাত দ্রব্য, রাসায়নিক সামগ্রী প্রভৃতি। আচ্ছা, তোমরা খেয়াল করবে গত নেক্সট ক্লাসে যে আমি যে পরীক্ষাটা নেব, এখানে আমদানি রপ্তানি পণ্যগুলো খেয়াল করবে, কারণ বহু নির্বাচনী প্রশ্নের সময় এই বিষয়গুলো দেখা গেল যে কোন নিচের কোনটি পণ্য রপ্তানি করা হয়, দেখা গেল আমদানির পণ্যগুলো এখানে দিয়ে দেওয়া হবে, তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। ঠিক তেমনি আমদানি রপ্তানিকারক দেশগুলোর নাম মুখস্থ করবে, এগুলো তোমাদের বহু নির্বাচনী সময় লাগবে, না হলে তোমাদের কি হবে, ভুল হবে। হ্যাঁ, 21 নম্বর প্রশ্ন, মিস আমি করব? মাইশা পড়ো। মাইশা আফরিন, রোল 21, শুনতে পাচ্ছ? মিস 21 নাম্বার থেকে কি পড়বো? পড়তে পারবে এখন? জি মিস, এখন পড়তে আচ্ছা পারবো। পড়ো। 21, বাংলাদেশ সাধারণত কোন কোন দেশে পণ্য সামগ্রী রপ্তানি করে থাকে? উত্তর, বাংলাদেশ সাধারণত যেসব দেশে পণ্য সামগ্রী রপ্তানি করা হয় তার মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স,
বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ড, কানাডা, জাপান প্রভৃতি। 22 বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা কোন দেশ? উত্তর, বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা হলো যুক্তরাষ্ট্র। 23 আমরা কিভাবে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারি? উত্তর, আমদানি হ্রাস করে রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। আমরা জনগণকে যত বেশি উৎপাদন কাজে নিয়োজিত করতে পারি ততই অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারি। 24 প্রক্রিয়াজাতকরণ কি? জ্ঞান। উত্তর, জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করার প্রক্রিয়াকে প্রক্রিয়াজাতকরণ বলা হয়। 25 সাধারণত কোন ধরনের পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের খাদ্যপণ্যের চাহিদা পূরণ হয়ে থাকে? উত্তর, কৃষিতে উৎপাদিত পণ্যের বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে মানুষ সারা বছর নিজেদের চাহিদা পূরণ করতে পারে, যেমন শিশু খাদ্য, দুধজাতীয় খাদ্য, মাছ, মাংস, আখ, তরিতরকারি ইত্যাদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের খাদ্য পণ্যের চাহিদা পূরণ করা সম্ভব। 26 বাংলাদেশ সনাতন পদ্ধতিতে কোন ধরনের পণ্য প্রক্রিয়াজাতকরণ করত? উত্তর, আমাদের দেশের মানুষ পূর্বে সনাতন পদ্ধতিতে কিছু কিছু খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণ করত, যেমন মুড়ি, চিড়া, শুটকি, পিঠা, চাল, দই, মাঠা ইত্যাদি। 27 সনাতন পদ্ধতিতে পণ্য প্রক্রিয়াজাতকরণের অসুবিধাগুলো উল্লেখ করো। উত্তর, সনাতন পদ্ধতিতে পণ্য প্রক্রিয়াজাতকরণের অসুবিধাগুলো উল্লেখ করা হলো। 1 চাহিদা মোতাবেক পণ্য রূপান্তর করা যায় না। 2 সংরক্ষণের সমস্যা। 3 স্বাস্থ্যসম্মত কিনা তা পরীক্ষা করা। আচ্ছা, ঠিক আছে আফরা, তোমাকে ধন্যবাদ। মেয়েরা, এই যে কোশ্চেন আমরা 27 পর্যন্ত করেছি, কারো কোনো সমস্যা আছে 27 পর্যন্ত সমাধানে? শাকিরা সাজদিন রোল 88 পড়ো, 28 নম্বর কোশ্চেন পড়ো। 28 থেকে। ওকে ম্যাম। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ করা হয়। কিভাবে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ করা হয়? উত্তর, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ করার উপায়গুলো উল্লেখ করা হলো। 1 কোল্ড স্টোরেজ এর মাধ্যমে টমেটো সংরক্ষণ করা হয়ে থাকে। 2 মাছ থেকে এখন শুধু শুটকি নয়, টিনজাত করে তা দীর্ঘদিন সংরক্ষণ করা যাচ্ছে, যা সারা বছর ব্যবহৃত হয়ে থাকে। 3 বিভিন্ন ঋতুভিত্তিক ফল সংরক্ষণ এবং ফলের নানা ধরনের রসালো খাবার উদ্ভাবনের মাধ্যমে সারা বছর মানুষের পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। 4 সরিষা ও তৈলজ শস্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈলজাতীয় সামগ্রী করা হয়। 5 দুধের প্রক্রিয়াজাত শিল্প থেকে মিষ্টি, দই, মাখন, পনির সহ শিশু খাদ্যের বিভিন্ন যোগান দেওয়া সম্ভব হচ্ছে। মিস 29 নাম্বার পড়বো? না, ধন্যবাদ তোমাকে। কৌশিক রোল 80। Yes, ma'am. হ্যাঁ বলো, 29 নাম্বারটা বলো। প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলো উল্লেখ করো। প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলো উল্লেখ করা হলো। 1 পুঁজির সমস্যা। 2 জ্ঞান বিজ্ঞান ও গবেষণার সমস্যা। 3 দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের সমস্যা। 4 পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি। 5 ব্যবস্থাপনা দক্ষতার অভাব। 6 কৃষি পণ্য সংরক্ষণের সুযোগ কম।
30 নম্বর কোশ্চেন পড়ো। প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলোর সমাধানের উপায় উল্লেখ করো। উত্তর কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করা, উচ্চ শিক্ষা ও গবেষণায় বহুমুখী উদ্ভাবনী সম্ভাবনার সুযোগ সৃষ্টি করা, দক্ষ উদ্যোক্তা ও কর্মজীবী মানুষের সুযোগ সৃষ্টি করা, উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগানো, বাজারজাতকরণ এবং বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করা, কৃষিজ পণ্যের বহুমাত্রিক ব্যবহার এবং মানবদেহে এগুলোর গুণাগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এই ছিল আমাদের বাড়ির কাজের সমাধান। সৃজনশীল প্রশ্নটা খেয়াল করা। আফরা পড়ো সৃজনশীল প্রশ্নটা, আমাদের পাঠ্য বই সৃজনশীল 1। হ্যাঁ পড়ো মা। তমিজ উদ্দিন তার 3 ছেলেকে সাথে নিয়ে তার জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করে। তার স্ত্রী ও পুত্রবধূরা ফসল তোলার কাজে সহায়তা করে। অবসর সময়ে সে বাড়ির সামনে একটি মুদি দোকান চালায়, কিন্তু এসব কাজের জন্য কেউ তাকে কোনো বেতন দেয় না। তাতে সে মনে কষ্ট না পেয়ে বরং গর্ববোধ করে। ক, সাফটা এর পুরো নাম কি? খ, মাঝারি শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গ, তমিজ উদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজের আওতাভুক্ত তা ব্যাখ্যা করো। ঘ, তমিজ উদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মূল্যায়ন। আচ্ছা ধন্যবাদ। তোমরা একটু লিখো, সবাই একটু লেখা শুরু করো। নমুনা তোমাদের ঈদের পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, একটু প্লিজ লিখো। আমরা একটু আগে আলোচনা করেছি জি মিস। আমাদের ক প্রশ্নে আমরা সাফটা এর পুরো নাম কি? দেখো কি দেখতেছে, প্রশ্ন তো দেখা যাচ্ছে না। এটা আমরা ম্যাম প্রশ্ন দেখা যাচ্ছে না। স্ক্রিনে দেখতে পাচ্ছো? না মিস, কোয়েশ্চেন দেখা যাচ্ছে না। কোশ্চেন দেখা যাচ্ছে না মিস। মিস কোন ওয়েবসাইটে সার্চের যে অপশনটা না ওইটা অন হয়ে আছে। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছো না? জি মিস দেখতে পাচ্ছি কিন্তু কোয়েশ্চেন না। এটা লেখা দেখতে পাচ্ছো, নমুনা প্রশ্ন উত্তর? নো মিস। আনিকা কিছু দেখতে পাচ্ছ না স্ক্রিনে? মিস এখন জুম মিটিং এর জুমের জায়গা দেখা যাচ্ছে। জুম চলে আসছে শুধু। এখন দেখতে পাচ্ছো? জি মিস।
বলো কি দেখতে পাচ্ছ? এখন লেখা দেখা যাচ্ছে? জি মিস, নমুনা জি মিস। প্রশ্নোত্তর। আচ্ছা, জি মিস দেখা যাচ্ছে। ঠিক আছে। দেখো কয়ের উত্তর হচ্ছে আমাদের সাফটা এর পূর্ণরূপ কি? সাউথ এশিয়ার ফ্রি ট্রেড এরিয়া। তারপর আমাদের খ প্রশ্নে বলছে মাঝারি শিল্প বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তাহলে মাঝারি শিল্প বলতে কি বোঝায় আমরা লিখব যেসব শিল্প প্রতিষ্ঠান 50 থেকে 250 জন শ্রমিক কিংবা কর্মী যেসব শিল্প প্রতিষ্ঠান 50 থেকে 250 জন শ্রমিক বা কর্মী এবং মূলধনের পরিমাণ কত হবে? 1.5 কোটি টাকার অধিক সাধারণত সেসব শিল্পকে মাঝারি শিল্প বলা হয়। আমাদের প্রশ্নটা যেহেতু বলেছে কি মাঝারি শিল্প বলতে কি বোঝায়, যেসব শিল্প প্রতিষ্ঠান 50 থেকে 250 জন শ্রমিক বা কর্মী এবং মূলধনের পরিমাণ 1.5 কোটি টাকার অধিক। সাধারণত যেসব শিল্প প্রতিষ্ঠানে এখানে যেসব শিল্প প্রতিষ্ঠানে 50 থেকে 250 জন শ্রমিক বা কর্মী এবং মূলধনের পরিমাণ 1.5 কোটি টাকার অধিক, সাধারণত সেসব শিল্পকে মাঝারি শিল্প বলা হয়। এই হচ্ছে আমাদের জ্ঞানমূলক। এখন অনুধাবন আমাদের 2টি প্যারায় হবে। এর পরের প্যারায় আমরা লিখব কিসের ভিত্তিতে আমরা কি করি, শিল্পকে প্রকারভেদ করি? উৎপাদন ক্ষমতা, তারপর কি শ্রমিক সংখ্যা, মূলধনের পরিমাণ, মূলধনের পরিমাণ উৎপাদনের ধরন ইত্যাদির উপর ভিত্তি করে শিল্প প্রতিষ্ঠানকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। তাই
50 থেকে 250 জন শ্রমিক ও 1.5 কোটি টাকার অধিক মূলধন নিয়ে মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ, বা হিমাগার প্রভৃতি। তাহলে খেয়াল করো, যেসব শিল্প প্রতিষ্ঠানে 50 থেকে 250 জন শ্রমিক বা কর্মী এবং মূলধনের পরিমাণ 1.5 কোটি টাকার অধিক, সাধারণত সেসব শিল্পকে মাঝারি শিল্প বলা হয়। শ্রমিকের সংখ্যা, মূলধনের পরিমাণ, উৎপাদনের ধরন ইত্যাদির উপর ভিত্তি করে শিল্প প্রতিষ্ঠানকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। তাই 50 থেকে 250 জন শ্রমিক ও 1.5 কোটি টাকার অধিক মূলধন নিয়ে মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি। এ হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। তারপর গ প্রশ্ন খেয়াল করো। গ প্রশ্নে বলছে তমিজউদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজের আওতাভুক্ত তা ব্যাখ্যা করো। দেখো, এখানে তমিজউদ্দিন তার 3 ছেলেকে সাথে নিয়ে জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসলের চাষ করে। আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ করব। তাহলে এটা হচ্ছে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের আওতাভুক্ত। পুত্রবধূরা ফসল তোলার কাজে সহায়তা করে। অবসর সময়ে সে বাড়ির সামনে একটি মুদি দোকান চালায়, কিন্তু এইসব কাজের জন্য কেউ তাকে কি দেয় না, কোনো বেতন দেয় না। তাতে সে মনে কষ্ট না পেয়ে বরং গর্ববোধ করে। এখানে তমিজউদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজে আওতাভুক্ত তা ব্যাখ্যা করো। তাহলে তমিজউদ্দিনের কাজ হচ্ছে আমাদের কোন ধরনের অর্থনৈতিক কাজ? অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ। খেয়াল করো, যেসব কাজের জন্য পূর্ব মজুরি নির্ধারিত নয়, করের আওতায় আনাও কঠিন এবং যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়, সংক্ষেপে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে সেগুলোকে বোঝায়, যেমন নিজের জমি, দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ, গৃহস্থলী কর্ম, হকারি, দিনমজুরি প্রভৃতি। এখানে যে কয়েকটি অনানুষ্ঠানিক কাজের উদাহরণ দেওয়া আছে, এর মধ্যে আমরা উদ্দীপকে 2টি কাজ পেয়েছি। একটি হচ্ছে নিজের জমি চাষাবাদ করছে, আরেকটি হচ্ছে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে। তাহলে এই 2টি কাজে অন্তর্ভুক্ত আমাদের জ্ঞানমূলক প্রথম অংশে থাকবে এটি একটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। ঈশা,
এখানে দেখো আমাদের উদ্দীপকে যে ছিল সেটা অনানুষ্ঠানিক কাজের অন্তর্ভুক্ত। দেখো যেসব কাজের জন্য পূর্ব মজুরি নির্ধারিত নয়, করের আওতায় আনাও কঠিন এবং যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়, সংক্ষেপে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে সেগুলোকে বোঝায়। তাহলে আমরা জ্ঞানমূলককে আমরা কি লিখবো? আমরা লিখবো এটি হচ্ছে অনানুষ্ঠানিক কাজের অন্তর্ভুক্ত তমিজউদ্দিনের কাজটি। তারপর নিচের প্রায় আমরা আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায় এটুকু লিখবো। বুঝতে পেরেছ? জি মিস। হ্যাঁ, তারপর এখন প্রয়োগ। তখন প্রয়োগ কি করব আমরা? প্রয়োগে এখানে লিখবো যে তমিজউদ্দিনের পরিবারকে নিয়ে যে সংগঠনটি করা হয়েছে, এখানে প্রয়োগে শুধুমাত্র প্রয়োগে লিখবো যেসব কাজের জন্য তমিজউদ্দিনের কাজে কি কোনো মজুরি দেওয়া হয় না। তারপর হচ্ছে এখানে সরকার করের আওতায় আনতে পারে না, এইসব কারণে তমিজউদ্দিনের কাজটি কি বলা হচ্ছে? অনানুষ্ঠানিক কাজের আওতাভুক্ত। কারণ আমরা লক্ষ্য করছি তমিজউদ্দিন তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করে, নিজেদের জমিতে কাজ করেন এবং এর জন্য তারা কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। তার মানে এটি হচ্ছে আমাদের কি অনানুষ্ঠানিক কাজের আওতাভুক্ত। এভাবে লিখে শেষ করবে। তমিজউদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, মূল্যায়ন করো। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কাজে মূল্যায়ন রাখছে কিভাবে? এটা একটি সনাতন পদ্ধতি না? অনানুষ্ঠানিক কাজটাকে কি বলা হচ্ছে? একটি সনাতন পদ্ধতি না এটি? তাই এটা লিখবে যে অনানুষ্ঠানিক কার্যক্রম হচ্ছে একটি সনাতন পদ্ধতি। বিশ্বের অন্য যে কোনো উন্নয়নশীল দেশের মতোই বাংলাদেশের অর্থনীতিতে এই অনানুষ্ঠানিক কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামে একজন চাষি থেকে শুরু করে দিনমজুর, তারপর হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ, কামার কুমোর, গ্রামের কুটির শিল্প, দোকান, অন্যান্য ছোটখাটো যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো এই অনানুষ্ঠানিক কাজের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শুধু তাই না, কর্মসংস্থানের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবে তুলে ধরবে, ঠিক আছে? কর্মসংস্থানের মাধ্যমে এই অনানুষ্ঠানিক কাজের মাধ্যমে কি হচ্ছে? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এভাবে দেশের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ। এই তারপর হচ্ছে আমাদের 2 নম্বরটা পড়ো। ঈশা পড়ো 2 নম্বরটা। জরিনা বেগম গ্রামের একজন গরিব বিধবা মহিলা। সে একদিন বাজার থেকে বাঁশ ও বেত কিনে নিয়ে আসে। 2 মেয়েকে নিয়ে ডালা, কুলা ও ফুলদানি তৈরি করে। তার ছেলে তামজিদ এগুলো বাজারে বিক্রি করে। এতে তাদের যে লাভ হয় তা দিয়ে সংসার চলে। দিনে দিনে তাদের তৈরিকৃত দ্রব্যের চাহিদা বাড়তে থাকে। পরবর্তীতে তামজিদ তার বাবার এক বন্ধুর সহযোগিতায় স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নেয়। যাতে কেক, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য কারখানা স্থাপন করে। তামজিদ তার কারখানায় খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে প্রচুর অর্থ লাভ করেন। আচ্ছা, ধন্যবাদ। তার মানে কি আমরা উদ্দীপকে কি পাচ্ছি? যে জরিনা বেগম গ্রামের একজন গরিব বিধবা। সে কি করছে? বাঁশ বেত নিয়ে এসে 2 মেয়ে সাথে নিয়ে। তুমি আজকে মা ক্লাসে খুব ডিস্টার্ব করছো। আচ্ছা, তাহলে বলো তো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? আমাদের জ্ঞানমূলক প্রশ্নের কেউ এটুকু উত্তর দিতে পারবে? বাংলাদেশ সরকার কর্তৃক যে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে কি? শিল্পায়নের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নতি সাধন এবং
বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা। এই প্রতিষ্ঠান উদ্দেশ্য কি? রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে দুইটি। একটি হচ্ছে শিল্পায়নের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নতি সাধন, 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করা। বুঝতে পেরেছ মেয়েরা? শুনতে পাচ্ছ ঈশা? হ্যাঁ, তোমরা লিখবে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার সাধারণত দুইটি উদ্দেশ্য লক্ষ্য করা যায়। একটি উদ্দেশ্য হচ্ছে শিল্পায়নের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নতি সাধন করা, অন্য একটি উদ্দেশ্য হচ্ছে দেশে বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করা। তারপর আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায় ব্যাখ্যা করা। আমরা একটু আগে সৃজনশীল 1-এ জেনেছি আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম, সেটাই লিখবে। তবিজউদ্দিনের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত ব্যাখ্যা করো। কে বলতে পারবে কোন শিল্পের অন্তর্গত? আমরা যে 4টি শিল্প প্রতিষ্ঠান জেনেছি এটা কোন শিল্প বলো তো? ক্ষুদ্র শিল্প। হ্যাঁ, এটি হচ্ছে ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত। বইটা সামনে রেখেছো? জি মিস। আচ্ছা বলো তো ক্ষুদ্র শিল্প কেন বলো। প্রথমটা দেখো, এখানে দেখো দুইটি শিল্প। কারণ স্থাপিত টাকার রাইট বলো। কারণ 1.5 কোটি টাকার কম মূলধন খাটিয়ে যে মানে কারখানা বা শিল্প প্রতিষ্ঠান তৈরি হয় তাকে ক্ষুদ্র শিল্প বলে। আচ্ছা এখন বলো তো ঈশা, এখানে কয়টা শিল্প? এই উদ্দীপকে আমরা কয়টা শিল্প দেখতে পাচ্ছি? মিস 3টা। 3টা শিল্প? 3টা কিভাবে মা? 2টি না? দেখো সে একদিন বাজার থেকে হ্যাঁ বাঁশ বেত কিনে নিয়ে আসে, 2 মেয়েকে নিয়ে ডালা কোলা ফুলদানি তৈরি করে। প্রথমটি হচ্ছে তোমার কুটির শিল্প, তারপরে ব্যাংক থেকে সহযোগিতা ঋণ নিয়ে কেক বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি কারখানা স্থাপন করে। এই কারখানাটি হচ্ছে আমাদের ক্ষুদ্র শিল্প, যেটা তুমি বলেছো। এখন দেখো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান মূল্যায়ন করো। তাহলে জরিনা বেগমের কাজের অবদানের মূল্যায়ন কি হবে? জরিনা বেগম কি কাজ করেছে বলো তো? জরিনা বেগমের কাজটি কি? এখানে কি মানে কুটির শিল্প? হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ জরিনা বেগম যে কাজটি করেছে হ্যাঁ সেটা কুটির শিল্প। কুটির শিল্পের বর্ণনা তুলে ধরবে। বুঝতে পেরেছো? এই জন্য উদ্দীপকটা ভালোভাবে খেয়াল করে তারপর উত্তর করতে হবে। আমাদের উত্তর লিখতে হবে উদ্দীপকটা ভালো করে পড়ে বুঝে। তারপর দেখো তমিজউদ্দিনের এখানে বলছে পরবর্তী তমিজউদ্দিন তার বাবার এক বন্ধু সহযোগিতায় পরবর্তী তমিজউদ্দিন যে কারখানাটি স্থাপন করে সেটি হচ্ছে আমাদের ক্ষুদ্র শিল্প। আর জরিনা বেগম যে কাজটি করেছে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের যে কাজের অবদান মূল্যায়ন সেটি হচ্ছে কি কুটির শিল্প। এখানে আমরা কুটির শিল্পের অবদান তুলে ধরব। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে তোমরা নিজেদের মতো করে প্রশ্ন উত্তরটা লিখবে। আশা করছি পারবে। বইটা ভালোভাবে পাঠ্য বইটা ভালোভাবে পড়লে এই উত্তরগুলো সুন্দর করে লিখতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।